স্বাগতম টাঙ্গাইলের হৃদয়ে অবস্থিত গোপালপুর শহরে। উপরে থেকে দেখা যায় এক ব্যস্ত অথচ শান্ত ছোট্ট শহর, যেখানে মিশে আছে ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য। আজকের ব্লগে আমরা গোপালপুরের বেশ কয়েকটি জনপ্রিয় ও ঐতিহাসিক স্থান তুলে ধরার চেষ্টা করেছি। গোপালপুরের কোন কোন স্থান নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগটি তা জানতে দেখতে থাকুন পুরো ব্লগটি। 201 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি আমাদের টাঙ্গাইলের ইতিহাস ও ঐতিহ্যকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। টাঙ্গাইল জেলার অন্তর্গত গোপালপুর থানার দক্ষিণ পাথালিয়া গ্রামে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে এবং এই মসজিদটির নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে। প্রায় 15 একর জায়গা জুড়ে নির্মিত এই মসজিদে রয়েছে 201টি গম্বুজ। গম্বুজগুলোর ডিজাইনও করা হয়েছে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় ভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঝখানে রয়েছে একটি বিশাল আকারের গম্বুজ এবং এর চারপাশে বাকি 200 গম্বুজ অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। শুধু গম্বুজই নয়, মসজিদের ভিতরে বাগটাও ডিজাইন করা হয়েছে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় ভাবে। দৃষ্টিনন্দন এই মসজিদটিতে একসাথে প্রায় 15,000-এর মতো লোক নামাজ আদায় করতে পারেন। সপ্তাহের প্রায় প্রতিদিনই এই মসজিদে হাজারো মুসল্লি নামাজ আদায় করতে আসেন। এছাড়াও শুক্রবার ও বিশেষ ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে। এই 201 গম্বুজ মসজিদ ইতিমধ্যে দেশের অন্যতম শীর্ষ পর্যটন স্পটে পরিণত হয়েছে। মসজিদের ঠিক পিছন দিয়ে বয়ে যাওয়া জিনাই নদী যেন এই মসজিদের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ঢাকা থেকে সরাসরি সড়ক পথে টাঙ্গাইল গোপালপুর হয়ে এই মসজিদে পৌঁছাতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হলেও মসজিদ হলো ধর্মীয় প্রতিষ্ঠান, তাই সম্মানজনক পোশাক পরিধান ও মসজিদের পবিত্রতা রক্ষা করা প্রতিটি ভ্রমণকারীরই দায়িত্ব। আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি 1890 সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী নির্মাণ করেন। এই জমিদার বাড়িটি স্থানীয়ভাবে পরিদালান নামে পরিচিত। এটা শুধু একটা প্রাচীন ভবন নয়, বরং ব্রিটিশ শাসন আমলের জমিদার শাসনের এক জীবন্ত নিদর্শন। এই বাড়িটির প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর যেন বহন করছে এক একটি গল্প, এক একটি অধ্যায়। পুরো প্রাসাদটি নির্মিত হয়েছিল ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে। সিমেন্ট, চুন, সুরকি দিয়ে নির্মিত এই ভবনের দেয়ালে এখনো টিকে আছে সে সময়ের কারুকাজ। এখানে রয়েছে রাজকীয় অতিথিশালা, পূজা মণ্ডপ, গোপন টানেল ও বিশাল উঠান, যেগুলো একসময় জমিদার পরিবারের জৌলুসের প্রতিচ্ছবি ছিল। আজও এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে, বাংলার জমিদার ঐতিহ্যের গর্বিত প্রতিনিধি হিসেবে। এই জমিদার বাড়ির চারপাশ জুড়ে সবুজের ছোঁয়া, শান্ত প্রকৃতি আর স্নিগ্ধতা, যা একজন ভ্রমণ পিপাসুর জন্য এক অনন্য অভিজ্ঞতা। ধারালয়ে এই প্রাসাদ যেন এক রূপকথার রাজপ্রাসাদে পরিণত হয়। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি এই ভবনটি ছিল তৎকালীন জমিদার হেমচন্দ্র চৌধুরীর বাসভবন। জমিদার বাড়ির ঠিক পিছনে রয়েছে ঘাট বাঁধানো এক পুকুর। সেই পুকুর পাড়ে দেখা পেয়ে গেলাম স্থানীয় এক ভাই। তো চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক এই জমিদার বাড়ি সম্পর্কে স্থানীয় মানুষের মুখে প্রচলিত নানা গল্প কথা। এই জায়গায় যে রাজা ছিল, মানব বাজেই ছিল, তার নাম কি ছিল? হেমন্ত কুমার। হেমন্ত কুমার, এই জন্য হেমনগর বাবু নাম আছিল। হেলিগা এলাকার নাম দিছে হেমনগর। এটার একটু বর্ণনা দিতে পারবেন যদি মাইন্ড না করেন আর কি? বর্ণনা দাদাদের কাছে শুনছি যে মানুষের খুব অত্যাচার করতো রাজারা। পরে আগ্রহ দিক দিয়ে এক লোক আইসা, ওই নালকা নামের এক লোক আছিল, সে দেশের প্রেসিডেন্ট ছিল, সে গরু জব করে চারি মধ্যে রান চলে যাচ্ছে। পরে এই রাইতে রাজা পলাইছে। এই রাইতে পলাইছে মানুষের জনগণের ভয়ে। রাজা তো খুব প্রভাবশালী ছিল তাহলে। এই ভয়তে পলাইছে। এই রাজার আন্ডারে এই কতগুলা গ্রাম ছিল আনুমানিক? এই গোপালপুর থানা পুরাটাই। গোপালপুর থানা, তাহলে নবাব বাড়ির সাথে কানেকশন ছিল না কোনো? এটার কালেকশন তো অবশ্যই ছিল নবাবের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো গ্রামবাসী, অনেক শুনতাম অত্যাচার করছে, মানুষ মেরে ফেলছে, তো ভূতের কোনো প্রভাব হয়? মানে আধ্যাত্মিক আত্মা মাঝে সাথে আসে আর কি। এটা কি আসলে রিয়েলি? হ্যাঁ, মানে হঠাৎ করে বাইরে। আপনার বাপ দাদারা বা আপনারা কেউ দেখছেন? যেহেতু আপনার কিন্তু শুনছেন বা কিছুদিন আগে শুনছি, এই যে এটার মধ্যে সাপ থাকে, সাপটা মানে অর্ধেক শরীর বাইরের ভিতরে আর দিয়ে পানি খায় পুকুরে কোনো মতো। ওটা মানে এই যে জলপুরি সম্ভবত কি সাপ হলাম না, অনেক মোটা বলে শরীরটা বলে সেমনি দিয়ে আছে। হাই হাই। আমাদের গোপালপুরের একমাত্র রেলওয়ে স্টেশন হলো হেমনগর রেলওয়ে স্টেশন। রেলপথ ভ্রমণে এই স্টেশন যেমন গোপালপুরের মানুষের কাছে অনেক বেশি উপকারী, ঠিক তেমনি পর্যাপ্ত জনবল না থাকায় এই স্টেশনে মানুষদের টিকিট সংগ্রহ করতে হয় 10 থেকে 15 কিলোমিটার দূরবর্তী ভুয়াপুর কিংবা সরিষাবাড়ি স্টেশন থেকে। যদি আপনার বাড়ি হয় গোপালপুর কিংবা এর আশেপাশে, আর আপনি যদি সুন্দর একটি বিকেল উপভোগ করতে চান, তাহলে আপনি চলে আসতে পারেন নলিন বাজার সংলগ্ন যমুনা নদীর পারে। এই জায়গাটি গোপালপুরের অন্যতম সেরা একটি দর্শনীয় স্থান, সাথে সুন্দর বিকেল কাটানোর জন্য একটি পারফেক্ট জায়গা। বর্ষাকালে নদী ভরা জল, ঢেউয়ের মিষ্টি শব্দ আর চারপাশে সবুজ প্রকৃতি সব মিলিয়ে এই জায়গাটি এক অনন্য রূপ ধারণ করে। এখানে ছোট বড় অনেক নৌকাও পাওয়া যায়, আর এগুলো ভাড়া করে নিয়ে যমুনায় ভেসে ভেসে সুন্দর একটি বিকেল উপভোগ করা যায়। বর্ষা মৌসুম বাদে অন্য ঋতুগুলোতে এই নদীর বুকে জেগে ওঠে ছোট ছোট অসংখ্য
অসংখ্য চর, আর সেই চরের সৌন্দর্য উপভোগ করতে এখানে চলে আসেন অনেকেই। মোট কথা গোপালপুর কিংবা এর আশেপাশে বাড়ি, কিন্তু এই জায়গায় বেড়াতে আসেননি এমন লোক বোধ হয় খুব কমই পাওয়া যাবে। এটি আমাদের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কুরিয়াটা গ্রামের করই গাছতলা। দুই পাশের ফসলি জমিতে কাজ করা কৃষকেরা ক্লান্তি শেষে জিরিয়ে নেওয়ার সুযোগ পান এই করই গাছের ছায়ায়। এখানে সবুজের ছায়ায় জমে ওঠে আড্ডা, হাসি আর গল্প। প্রকৃতির কোলে এমন শান্ত মুহূর্ত উপভোগ করতে প্রতিদিনই চলে আসেন অনেকেই। এখানে করই গাছের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডায় বিকেল বেলা কেটে যায় অনেকেরই। এছাড়া ছবি ওঠার জন্য প্রতিদিন গোপালপুর ও এর আশেপাশের উপজেলা থেকে অনেকে চলে আসেন এখানে। রাস্তার দুই পাশে সবুজে ঘেরা বিশাল ফসলি জমি ও করই গাছের সৌন্দর্যের জন্য এই জায়গাটির পরিচিতি দিন দিন বেড়েই চলেছে। অপরূপ সৌন্দর্য ঘেরা এই জায়গাটি পুরো গোপালপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যকে যেন প্রতিনিধিত্ব করছে। এই 5টি জনপ্রিয় স্থান নিয়েছিল আমাদের আজকে ব্লগটি। পরবর্তী ব্লগ আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের আজকে ব্লগটি কেমন ছিল তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ।